আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন। দিন শেষে সূচক ২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৪১৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬০টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৩০টি কোম্পানির দর হারিয়েছে, ৬০টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এছাড়া লেনদেনের গতি গতকালের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আজ সর্বশেষ তথ্য অনুযায়ী ৬৯৪ কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। সব কিছু মিলে সপ্তাহের শেষ দুই দিবসে আমরা দেখতে পাচ্ছি সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ পয়েন্টের মতো, এবং প্রথম কার্যদিবসে সূচক কমেছিল ৩৫ পয়েন্টের মতো, এবং সব কিছু মিলে ব্রেক ইভেন নিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ লেনদেনগুলো। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে। আমরা তারেক ইব্রাহিমের সঙ্গে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম তারেক ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি তারেক ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, যদিও লেনদেনের গতি কমে গিয়েছিল, ১৫০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় নেমে গিয়েছিল, গতকাল প্রায় ৬০০ কোটি টাকা লেনদেন হচ্ছে, আজ প্রায় ৭০০ কোটি টাকা লেনদেন হচ্ছে, কিছুটা লেনদেন বাড়ছে। এর আসলে কারণ কি, এবং এটি তো পুঁজিবাজারের জন্য পজিটিভ কিনা? আমি শুরুতে বলতে চাই যে ওভারঅল যেভাবে আগাচ্ছে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। এখন মার্কেটের উত্থান পতন আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে বুঝতে হবে যে আমরা কিন্তু একটা কোয়ার্টার এন্ডে আছি। তো জেনারেলি কোয়ার্টার এন্ডে অনেক সময় যারা ট্রেডার বা স্পেকুলেটিভ ইনভেস্টর তারা একটু কিন্তু মার্কেট থেকে দূরে থাকেন, যে কোয়ার্টার এন্ডের রেজাল্টটা দেখতে চান, একটু ওয়েট করেন যে রেজাল্টটা যেভাবে আসে সেই অনুযায়ী তারা নতুন ইনভেস্টমেন্ট ডিসিশন নেন। তো সেই তুলনায় কিন্তু আমরা বলবো যে মার্কেট ওভারঅল ভালো পারফর্ম করেছে। আরেকটা প্যারামিটার আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে আমাদের মার্কেট কিন্তু হিস্টোরিক্যালি হ্যাজ বিন আ ওয়ান ওয়ে মার্কেট। যখন বাড়ে একবারে বেড়ে যায়, তারপর পড়া শুরু করলে একবারে পড়তে থাকে, কিন্তু এইবারের প্যাটার্নটা কিছুটা হলেও ডিফারেন্ট লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট একবারে বেড়েছে প্রায় ১,০০০ পয়েন্টের মতো, সেটা প্রায় ৪,৬০০ থেকে ৫,৬০০ রেঞ্জের মতো। তো বেড়ে কিন্তু একবারে খুব বেশি যে কারেকশন হয়েছে, মানে ৩০০ পয়েন্টের মতো কারেকশনটা আসলে আমি বলবো মোর অর লেস ন্যাচারাল কারেকশন আর কি। সো আমি মনে হচ্ছে যে মার্কেট একটা স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন যে মানি মার্কেটের সুদ হার কিছুটা কমছে, এবং অর্থনীতির অন্যান্য সূচকগুলো পুঁজিবাজার বান্ধব মনে হচ্ছে কিনা আপনার কাছে? আমার গত ৬-৭ মাসের যে আমরা ম্যাক্রো ইকোনমিক ডাটা দেখি, আমাদের কিন্তু রিজার্ভ, গ্রস রিজার্ভ এবং বিপিএম 6 অনুযায়ী যে ক্যালকুলেশনটা করা হয়, রিজার্ভটা বাড়ছে, এবং রিজার্ভটা বাড়ার ফলে এটা বাড়ার পিছনে অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর কাজ করছে। তার মধ্যে হলো আমরা বেশ কিছু আর্থিক সহায়তা পেয়েছি, আইএমএফ এর লোন এবং অন্যান্য জিনিস। এছাড়া যেটা লাভ হয়েছে যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিজ একটু নর্মালসের দিকে রিজিউম করতেছে। আপনার এক্সপোর্ট নাম্বারটা বেশ ভালো আসতেছে। সো ইম্পোর্টের থেকে এক্সপোর্ট বেশি হওয়া মানে আমাদের রিজার্ভটা বেড়ে যাওয়া, রিজার্ভটা বেড়ে যাওয়া মানে হলো অর্থনীতিতে টাকার সঞ্চালন বেশি হওয়া, এবং টাকার সঞ্চালন বেশি হওয়ার ফলে কিন্তু আপনি দেখবেন যে গত ৩ মাস ধরে টানা ট্রেজারি বিল বন্ডের রেট প্রায় 200 বেসিস পয়েন্ট ফল করে গেছে। এবং পুঁজিবাজারের কিন্তু পুঁজিবাজার এবং যে কোনো অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ইন্ডিকেটর যে ডিনোমিনেটর যখন কমে যায়, অর্থাৎ ইন্টারেস্ট রেটের সাথে সিকিউরিটিজ বা অ্যাসেট প্রাইসের সম্পর্ক ঋণাত্মক, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমলে অ্যাসেটের প্রাইস বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট বাড়লে অ্যাসেটের প্রাইস কমে যাবে, এবং আমরা কিন্তু এটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় যে ওভারঅল রিফ্লেকশনটা এটা কন্টিনিউ করতে থাকবে। জি, এই ক্ষেত্রে আমরা একটু পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা যদি করি, আপনি দেখেন পাকিস্তান কেএসসি 100 ইন্ডেক্স ১০২% আপ হয়েছে, করাচি 30 ইন্ডেক্স 97% আপ হয়েছে, শ্রীলঙ্কার কলম্বো অল শেয়ার ইন্ডেক্স 83% আপ হয়েছে। আপনি যে ইকোনমিক কন্ডিশনগুলো বললেন, ফ্যাক্টরগুলো ভালো অবস্থানে রয়েছে, বাংলাদেশ কিন্তু এখনও নেগেটিভ রয়েছে 3.5% এক বছরে। তাহলে এই ইকোনমিক ফ্যাক্টরগুলো ভালো হয়েও পুঁজিবাজার কি সেটা নিতে পারে? আমার মনে হয় যে ইকোনমিক ফ্যাক্টরগুলো যে ভালো হচ্ছে, পুঁজিবাজারে অনেক সময় হয় কি যে ফান্ডামেন্টাল বা ভ্যালুয়েশনের রিফ্লেকশনটা একটু ল্যাগার্ড বেসিসে হয়, আবার কখনো কখনো লিডিং বেসিসে হয়।
তো শ্রীলঙ্কার ক্ষেত্রে আপনি যে এক্সাম্পলটা বলেন, ওদের ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট ট্রেজারি ইন্টারেস্ট রেট 30% পর্যন্ত হিট করেছিল। পরে কিন্তু এটা 10%-এর আশেপাশে যখন নেমে আসে, মার্কেটে একটা বিশাল র্যালি হয়। আমরা কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি দেখি, সিমিলার প্যাটার্ন দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেজারি মার্কেট কিন্তু ইজ হয়ে আসতেছে। ভালো ক্যাটাগরি যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু ডিপোজিটের রেট কমানো শুরু করেছে। সো ডিপোজিটের রেট কমানো শুরু করা মানেই হলো যে আমাদের আমরা মার্কেটের ক্ষেত্রে একটা আপনাকে ইন্ডিকেটর শেয়ার করতে পারি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের অনেক বিনিয়োগকারীরা কিন্তু বন্ডে বিনিয়োগ করেছিলেন। ইভেন পুঁজিবাজারের অনেক ইনস্টিটিউশনরাও বন্ডে বিনিয়োগ করেছিল ভালো রিটার্ন এবং মূলধনী মুনাফার আশায়। তো আমরা আশা করতেছি যে এই বন্ডগুলো যখন ইয়েল্ড সাবস্টেন্সিয়ালি কমে যাচ্ছে, 9%-এর দিকে চলে আসতেছে, এই বন্ডগুলো কিন্তু তারা মার্কেটে বিক্রি করে দিয়ে, যেখানে শেয়ার বাজারে অনেক শেয়ারের ডিভিডেন্ড ইল্ড এখন বন্ডের ইল্ডের কাছাকাছি, সেখানে কিন্তু তারা, আমরা মনে করতেছি যে আস্তে আস্তে তাদের বিনিয়োগটা তাদের এদিকে নিয়ে আসবেন। এবং এই প্রক্রিয়াটা আসলে একদিনে হয় না, ওভার দ্য টাইম হয়। আমি মনে করছি যে ওভারঅল এই ট্রেন্ডটা কন্টিনিউ থাকলে মার্কেটের জন্য ভালো হবে। আর এক্ষেত্রে আপনি যেহেতু ডিভিডেন্ড ইল্ডের সাথে তুলনা করলেন, পুঁজিবাজারে তো দুই ধরনের গেইন নেওয়া যায়, ক্যাপিটাল গেইনও নেওয়া যায়, ডিভিডেন্ড গেইনও নেওয়া যায়। আপনি জানেন জুনের সমাপ্ত অর্থ বছরের কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করছে। ক্যাপিটাল গেইনের পাশাপাশি এই ডিভিডেন্ড গেইন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ ডিভিডেন্ড গেইনই আসলে ইন্ডিকেট করে দেয় যে ভবিষ্যতে ক্যাপিটাল গেইনটা কি হবে। কারণ একটা কোম্পানি যখন উচ্চ ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়, এটা কিন্তু একটা জেনারেল ইন্ডিকেশন ধরে নেওয়া হয় যে কোম্পানিটা ক্যাশ ফ্লো পজিশন ভালো এবং কোম্পানিটা এক্সপেক্ট করতেছে যে সে তার আর্নিংস কে ভবিষ্যতে আরো হাই রেটে গ্রো করতে পারবে, যার ফলে এই ডিভিডেন্ডটা সে মেইনটেইন করতে পারবে। সো আপনি কিন্তু সবসময়, আমরা মার্কেটে দেখেছি যে হায়ার ডিভিডেন্ড ইন্ডিকেটস যে এক্সপেক্টেড হায়ার ক্যাপিটাল গেইন ইন ফিউচার। আচ্ছা, এখন আমরা যদি পাকিস্তান শ্রীলঙ্কার মতো হতে চাই, তাহলে কোন ধরনের সহায়তা প্রয়োজন? তারল্য সহায়তা নাকি নীতি সহায়তা? তারল্য সহায়তা আসলে বলা হয় যে দেয়ার প্রয়োজনীয়তা আসে যখন ইন্টারমিডিয়েট বা একটা আমাদের যে ইন্টারমিডিয়েশন প্রসেসটা এটার ব্রেকডাউন হইলে। তো আমার মনে হচ্ছে যে আমাদের মার্কেট এখন একটা পর্যায়ে এখন আছে, মোটামুটি লিকুইডিটি বেশ ভালোই আছে। সেই ক্ষেত্রে কোনো ইনস্টিটিউশনাল রিফর্ম করার জন্য যদি তারল্য সহায়তা লাগে, সেটা কনসিডার করা যায়। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে নীতিগুলো প্রণয়ন করা হচ্ছে, ব্যবসা বান্ধব, পুঁজি বান্ধব, আইপিওর জন্য বা মিউচুয়াল ফান্ডের জন্য বা অন্যান্য সেক্টরের পুঁজিবাজারের ইন্টারমিডিয়েটের জন্য বা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য, কর্পোরেট গভর্নেন্সের জন্য, এগুলো আসলে পুঁজিবাজারের একটা লং টার্ম ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। তো এই জিনিসগুলো নিয়ে যে কাজ হচ্ছে, এই কাজগুলো যদি আমরা আশা করতেছি যে এই কাজগুলোর ফলে একটা ভালো প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়া দিয়ে আমার মনে হয় যে পুঁজিবাজার অনেক দূর এগিয়ে যেতে পারবে। আচ্ছা, এখন আসি, আপনি জানেন যে 5টি ব্যাংক একীভূতকরণ করার ব্যাপারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যেটা কিছুটা কাটতে শুরু করছে বলছেন বিশ্লেষকরা। আপনি জানেন যে আমানতকারীদের আমানত ফেরত পাবে, বাংলাদেশ ব্যাংক থেকে অনেকবার নিশ্চয়তা দেওয়া হয়েছে, কিন্তু শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের ব্যাপারে কোনো দিক নির্দেশনা এখনো আসে নাই বিএসইসি, ডিএসসি, সিএসসি কারো কাছেই। এক্ষেত্রে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য রেশিও পদ্ধতি না কি পদ্ধতি, এই নির্দেশনা কবে নাগাদ আসতে পারে বলে আপনি মনে করেন? এটা আসলে তো নীতি নির্ধারণী পর্যায়ের কাজ, বাট ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আমার মনে হয় যে একটা বাস্তবতা যে কিছু লস মেনে নিতে হবে। এটাও যেমন সত্যি, আবার এটাও সত্যি যে পুঁজিবাজারের অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ছিলেন যাদের আসলে এই ব্যাংকগুলো নীতি নির্ধারণে তাদের ভূমিকাটা এমন ছিল না। সো সেই ক্ষেত্রে তারা নীতি নির্ধারণী কার্যক্রমের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য কিভাবে একটা সেফটি মেজার নেওয়া যায়, তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার যদি কোনো ব্যবস্থা থাকে, সেটা হয়তো চিন্তা করে দেখা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন বিশ্বের অন্যান্য দেশে একীভূতকরণ হয়ে থাকে এবং সব পক্ষ থেকে আসলে সম্মিলিতভাবে পদক্ষেপটি হয়ে থাকে। এখনো পর্যন্ত যে ডিএসসির সাথে অথবা বিএসইসির সাথে কমিউনিকেশন হয়নি এই 5টি কোম্পানি নিয়ে, যদিও এটা খুবই কর্মপরিকল্পনা মাত্র প্রকাশ করা হয়েছে, এতে বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার কি কোনো কারণ রয়েছে?
বিনিয়োগকারীদের আমি নীতি নির্ধারণী বা সেন্ট্রাল ব্যাংক যারা আছেন, আমার মনে হয় যে তাদের একটা জিনিস যদি তারা ডেফিনেটলি আসলে যখন পরিস্থিতিটা আনসাস্টেনেবল, মার্জার ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে মার্জার হয়ে থাকে এবং আমাদেরও মার্জার করাটাই হয়তো যথোপযুক্ত পদক্ষেপ হবে। হ্যাভিং সেড দ্যাট, দিন শেষে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে এই ব্যাংকগুলো পুঁজি উত্তোলন করে থাকে এবং আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন ব্যাংক পুঁজিবাজারে দেখা গিয়েছে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যখন যথেষ্ট ছিল না, সেই ক্ষেত্রে ডিপোজিটরের টাকাকে শেয়ারে কনভার্ট করে দেয়া হয়েছে। তো আমার মনে হয় যে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কিন্তু আসলে এক হিসেবে অনেক দায়িত্ব পালন করেন আর কি। ব্যাংকগুলার ক্যাপিটাল সরবরাহ ক্ষেত্রেও পুঁজিবাজারের বিনিয়োগকারীরা দায়িত্ব পালন করে। তো সেই ক্ষেত্রে যদি পুঁজিবাজারের বিনিয়োগকারী যারা মাইনরিটি ইনভেস্টর, যাদের কোনো ভয়েস নেই, তাদের সাইডটা কোনোভাবে যদি দেখার ব্যবস্থা থাকে, আমার মনে হয় যে এটা লং টার্মে পুঁজিবাজার এবং এই যে ব্যাংকগুলা যখন আবার ক্যাপিটাল রেজ করতে আসবে তাদের গুডউইলের জন্য এবং লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য ভালো হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।